Dear students, now let me discuss about nuclear force. Okay, so we know that in the nucleus there are proton and neutron, which are collectively called as nucleon. Okay, তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা জানি, নিউট্রন আর প্রোটন থাকে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে প্রোটন হচ্ছে যে পজিটিভ চার্জ, আর নিউট্রন হচ্ছে যে নিউট্রাল। তাহলে নিউট্রন না নিউট্রাল, কিন্তু যদি প্রোটন এখানে থাকে তাহলে প্রোটন প্রোটন কি হবে, এটা রিপালসিভ ফোর্স আমরা দেখতে পাবো। তাহলে প্রোটন প্রোটন রিপালসিভ ফোর্স থাকার জন্য ইলেকট্রোস্ট্যাটিক যে রিপালসিভ ফোর্স এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সের যে ম্যাগনিটিউডের যে অর্ডার, সেটা খুবই বেশি হওয়ার জন্য প্রোটন প্রোটন রিপালসিভের ফলে এটা কি বেরিয়ে যাওয়ার কথা, সেটা একসঙ্গে কালেক্টিভলি ভাবে থাকার কথা নয়। যেখানে এখানে প্রোটন প্রোটন আমরা যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা বলি, সেটা ভেরি ভেরি গ্রেটার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে যদি প্রোটন প্রোটন একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকেও থাকে, যেটা এফ সমান হচ্ছে যে আমরা জানি জি m1 m2, তাহলে এখানে mp স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা যদি থেকেও থাকে এই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকশন যদি থেকেও থাকে, কিন্তু সেটা কখনোই ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা রয়েছে তাকে ওভারকাম করতে পারবে না, কারণ দিস ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এফজি। তাহলে নিশ্চয়ই এখানে আদার্স অন্য কোনো ফোর্স আছে যার ফলে এই নিউক্লিয়নগুলো এখানে বাউন্ড অবস্থায় রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, এবং সেই ফোর্সটাকে আমরা বলবো এখানে নিউক্লিয়ার ফোর্স। ওকে, তো এই নিউক্লিয়ার ফোর্স যেটা থাকবে নিউক্লিয়নগুলোর মধ্যে, সেই নিউক্লিয়ার ফোর্স এই নিউট্রন এবং প্রোটন এদের মধ্যে হবে। তাহলে নিউট্রন আর প্রোটনের মধ্যে যে দুটো পার্টিকেল আছে, এই দুটো পার্টিকেলের মধ্যে যে ফোর্সটা, নিউক্লিয়ার যে ফোর্সটা 3 রকমের হতে পারবে। কি কি না, একটা হচ্ছে ফোর্স বিটুইন প্রোটন আর টু প্রোটন, ফোর্স বিটুইন টু প্রোটন। ওকে, there is proton এগুলো সব অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, অল দ্য নিউক্লিয়ার ফোর্সেস আর অ্যাট্রাকটিভ। প্রোটন। নাম্বার 2 হচ্ছে ফোর্স বিটুইন নিউট্রন প্রোটন, and number 3 is force between neutron, but all these forces are actually attractive force. তো এই অ্যাট্রাকটিভ ফোর্সগুলোর যে নেচারটা, সেটা আমরা যদি এই প্রোটন বা প্রোটন নিউট্রন যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেই স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আমরা এদের ফোর্সের যে নেচারটা সেটা জানতে পারি। আমি সেই গ্রাফগুলো জাস্ট আঁকার চেষ্টা করছি। যদি আমরা প্রোটন ফোর্স বলি, স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে গ্রাফ, সেখানে যদি আমি পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ডিস্টেন্সের গ্রাফ আঁকি, তাহলে আমরা এরকম ধরনের একটা গ্রাফ পাবো প্রোটনের ক্ষেত্রে। The graph is in this axis is v, in this axis is r. ওকে, তাহলে গ্রাফটা কিছুটা এরকম হবে, এরকম টাইপের একটা গ্রাফ পাওয়া যাবে। এগুলো কি এদিকটা বোঝাচ্ছে কি না, প্রোটন বিকর্ষণ বোঝাচ্ছে, আর এখানে হচ্ছে অ্যাট্রাকটিভ বোঝাচ্ছে। নেগেটিভ পোটেনশিয়াল মানে কি অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে আমি আরটা একটা সার্টেন ডিস্টেন্সের, যে প্রায় এটা হয়তো দেখা যাবে যে ওই 2 থেকে 3 ফেমটোমিটারের মতো, 3 × 10⁻⁻15 মিটারের মধ্যে যখন আসছে এটা, বা আমি বলতে পারি 3 ফেমটোমিটার, সেই অবস্থায় দেখা যাচ্ছে এটা অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ রয়েছে। কিন্তু তারপরে যদি আমরা দেখি, সে তখন এদের মধ্যে এই ধরনের কার্ভটা পাওয়া যাচ্ছে, এই ধরনের পোটেনশিয়াল ভার্সেস আর কার্ভ, মানে কি এদিকে ফোর্সটা অ্যাট্রাকশন ফোর্স রয়েছে। ওকে, সিমিলারলি আমরা যদি প্রোটন নিউট্রন বা প্রোটন নিউট্রন কার্ভটা দেখি, প্রোটন নিউট্রনের ক্ষেত্রে কি সেখানে কোনো আমরা রিপালসিভ টার্ম পাবো না, জাস্ট আমরা একটা অ্যাট্রাকশনের জন্য যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটি পাবো, যেটা এরকম টাইপের হবে। ওকে, তো দেখা যাচ্ছে এই ডিস্টেন্সটা প্রায় 2 ফেমটোমিটারের মতো হচ্ছে, তাহলে নেগেটিভ পোটেনশিয়াল থাকছে, তার মানে এরকম অ্যাট্রাকশন থাকছে। এটা প্রোটন নিউট্রন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে এগুলো দেখা যায়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে প্রোটন বা প্রোটন নিউট্রন অ্যান্ড সিমিলার ফর দ্য নিউট্রনের ক্ষেত্রেও এটাই পাওয়া যাবে। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি কি শুধুমাত্র অ্যাট্রাকশন ফোর্স দেখাচ্ছে, এই কার্বের নেচারগুলো বোঝাচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ যখন তারা খুব কম ডিস্টেন্সের মধ্যে চলে আসছে, তখন সেখানে কেবলমাত্র অ্যাট্রাকশন ফোর্সটাই রয়েছে। তাদের যে প্রোটন বিকর্ষণ বল, যে ইলেকট্রোস্ট্যাটিক বিকর্ষণ বল, সেটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে না। ওকে, তো এই যে নিউক্লিয়ার ফোর্সের কথাটা বলছি, নিউট্রন বা নিউট্রন প্রোটন বা প্রোটন, এরকম একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আছে ফোর্সের, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নিউক্লিয়ার ফোর্স? Characteristics of
নিউক্লিয়ার ফোর্স। অ্যান্ড দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ দ্যাট, এই যে নিউক্লিয়ার ফোর্সটা কথা বলা হচ্ছে, এটা হচ্ছে একটা শর্ট রেঞ্জ ফোর্স। নিউক্লিয়ার ফোর্স কিন্তু অলওয়েজ শর্ট রেঞ্জ ফোর্স, মানে খুব যদি দূরে থাকে, ধরো নিউক্লিয়ন, আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3 × 10⁻50 মিটার মধ্যে 2 × 10⁻50 মিটার, মানে ফেমটোমিটার অর্ডারের যখন ডিস্টেন্স আছে তখন ততক্ষণ কিন্তু আমাদের এই নিউক্লিয়ার ফোর্সটা অ্যারাইজ করছে না। সো ইট ইজ ভেরি শর্ট রেঞ্জ ফোর্স। ইভেন ইফ কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে যখন এই নিউক্লিয়নগুলো থাকছে, নিউট্রন প্রোটন এগুলো থাকছে, তখন একটা নিউক্লিয়ন তার খুব কাছাকাছি অঞ্চলে যে নিউক্লিয়নগুলো থাকছে তাদের উপরে কিন্তু প্রভাবটা খাটাবে, দূরের নিউক্লিয়নগুলোর উপরে কিন্তু প্রভাব খাটাতে পারবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড short range force. Another thing is very important, this is charge independent. Okay, charge independent তো দেখেই বোঝা যাচ্ছে, কারণ সবসময় আমরা অ্যাট্রাকশন ফোর্স পাচ্ছি, নিউটন হোক বা প্রোটন হোক বা প্রোটন হোক, প্রোটন নিউটন হোক বা নিউটন হোক, সবসময় আমরা অ্যাট্রাকশন ফোর্স পাচ্ছি। কাজে বুঝতে পারছো যে এটা একটা চার্জ ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। ওকে, অ্যান্ড দ্য ভেরি থার্ড ওয়ান ইজ দ্যাট নিউক্লিয়ার ফোর্স আর অ্যাকচুয়ালি স্ট্রংগেস্ট ফোর্স আমি বলতে পারি, সবচেয়ে স্ট্রংগেস্ট ফোর্স আমি বলতে পারি। এবং এটা আমরা দেখি গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে প্রায় 10⁻38 টাইমস বেশি, এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে প্রায় 10⁻2 টাইমস বেশি। সো ইট ইজ স্ট্রংগেস্ট ফোর্স অফ among our known forces. Okay, and number 4, this nuclear force is spin dependent actually. Okay, spin dependent, আমি আগে বলেছিলাম যে নিউক্লিয়নগুলোর একটা স্পিন রয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়ানোর সময়, কিন্তু এরা সেই স্পিনের উপর ডিপেন্ড করবে। ওকে, স্পিন প্যারালাল নাকি অ্যান্টি প্যারালাল তার উপর ডিপেন্ড করছে। যদি দেখা যায় এদের প্যারালাল স্পিন থাকে, ওকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই অ্যাট্রাকশন ফোর্সটা কি হচ্ছে, স্ট্রঙ্গার হচ্ছে। কার থেকে স্ট্রঙ্গার হচ্ছে, যদি এদের স্পিনগুলো অ্যান্টি প্যারালাল থাকে, অর্থাৎ একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই ধরনের যদি স্পিন থাকে। ওকে, অ্যান্ড দ্য নাম্বার 5 ইজ দ্যাট নিউক্লিয়ার ফোর্স ইজ স্যাচুরেটেড ফোর্স। ওকে, মানে সম্পৃক্ত হয়ে যাবে একটু পরে, স্যাচুরেটেড। কেন সম্পৃক্ত হয়ে যাবে না, বুঝতেই পারছি, আমি একটু আগে বলছিলাম যে একটা নিউক্লিয়ন কী করছে, তার আশেপাশের নিউক্লিয়নগুলোর উপর শুধুমাত্র প্রভাব খাটাতে পারছে, তার দূরে যে নিউক্লিয়নগুলো অবশ্যই তার উপর প্রভাব খাটাতে পারছে না। ফলে তার সামনের রিজিয়নটা কী হবে, খুব কম সময়ের মধ্যে স্যাচুরেটেড হয়ে যাবে, তাহলে এই জায়গাটা যদি ফিল আপ হয়ে যায় পুরোপুরি, তাহলে এর আর ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়ার সম্ভাবনা নাই। ওকে, তার মানে এটা স্যাচুরেটেড ফোর্স আমি বলতেই পারি। ওকে, অ্যান্ড দ্য 6 ওয়ান, এটা অ্যাট্রাকশন ফোর্স হলো, আমরা দেখেছি সাধারণত যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স হলে সেন্ট্রাল ফোর্স হয়, বাট এই নিউক্লিয়ার ফোর্স কিন্তু নন সেন্ট্রাল ফোর্স। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট প্রপার্টি। ওকে, দিস ইজ নন সেন্ট্রাল ফোর্স অ্যান্ড নিউক্লিয়ার ফোর্স আর অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ ফোর্স। আমরা এটাই এরপরে পড়বো যে এক্সচেঞ্জ ফোর্স নিউক্লিয়ার ফোর্সের যে উৎপত্তির মূল কারণ, সেটা কিন্তু পার্টিকেল এক্সচেঞ্জের ফলে হয়। ওকে, পার্টিকেল এক্সচেঞ্জ, সেই পার্টিকেলটা কি না, সেই পার্টিকেলটা অবশ্যই পাইয়নস। এই পাইয়নসটা আমরা 3 প্রকারের পাবো, একটা হচ্ছে পাই প্লাস, একটা হচ্ছে পাই নট, একটা হচ্ছে পাই মাইনাস। এদের যে এক্সচেঞ্জ, নিউট্রনের সঙ্গে প্রোটন থেকে নিউট্রন যে কনভার্সন, এই পার্টিকেলগুলো এক্সচেঞ্জের ফলে হয়। এবং দেখা যাবে যে এই পার্টিকেল এক্সচেঞ্জের জন্য অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফোর্সটা তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি এই এক্সচেঞ্জের ব্যাপারটাতে যাই, তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাও যদি দেখি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যদি দেখি, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কিন্তু ফোটন পার্টিকেলের জন্য হয় অ্যাকচুয়ালি। ওকে, সো ইনিশিয়ালি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে ফিল্ড দিয়ে বুঝেছিলাম, কিন্তু পরে আমরা পার্টিকেল ফিজিক্স যখন পড়বো তখন দেখতে পাবো যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে কিন্তু পার্টিকেল এক্সচেঞ্জ, অর্থাৎ ফোটন, হ্যাঁ, এবং এখানে ফোটনটা কিন্তু আমরা ওই লাইটের যে ফোটনটা, যেমন আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি আমরা অবজার্ভ করতে পারি, ফোটনের সংখ্যা নির্ণয় করতে পারি, এখানে কিন্তু সেটা আমরা নির্ণয় করতে পারবো। এটা খুব কম টাইমের মধ্যে কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ফোটনটা, যার জন্য এটাকে আমরা বলতে পারি যে নন ভিজুয়ালাইজড ফোটন আমি বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের জন্য দায়ী। তো সেগুলো আমরা পরে পার্টিকেল ফিজিক্সে দেখব। এখানে কিন্তু আমরা দেখবো যে নিউক্লিয়ার ফোর্সের জন্য মূল দায়ী কিন্তু এই পাইয়নস। ওকে, তো আমরা এবারে ওই পাই ম্যাসন থিওরি বা ম্যাসন থিওরি অফ নিউক্লিয়ার ফোর্স পড়বো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, নাও উই আর ইনটু দ্য ম্যাসন থিওরি অফ নিউক্লিয়ার ফোর্সেস। ওকে, তো এই যে পার্টিকেল এক্সচেঞ্জের কারণে যে নিউক্লিয়ার ফোর্সটা তৈরি হচ্ছে, সেটা কীভাবে হচ্ছে, নিউট্রন প্রোটনে এবং প্রোটন নিউট্রনে কনভার্সন হয়। ওকে, সেই নিউট্রন প্রোটন এবং প্রোটন নিউট্রনে কনভার্সনের ফলে যে ফোর্সটা তৈরি হয়, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফোর্স। তো কী হয়, যখন একটা সাপোজ নিউট্রন একটা যখন প্রোটনে রূপান্তরিত হয়, তাহলে নিউট্রন হচ্ছে যে 1 0 অ্যান্ড দিস ইজ 1 1, তখন আমরা কী পাবো, একটা পাই মাইনাস পাবো। ওকে, পাই মাইনাস প্লাস একটা অ্যান্টি নিউট্রিনো পাবো। পাই মাইনাস মানে হচ্ছে এখান থেকে
সঙ্গে সঙ্গে কী হবে E0 - 1 হয়ে যাবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিউট্রন যখন প্রোটনে পরিণত হবে তখন কী হবে, একটা পাই মাইনাস তৈরি করবে। তাই তোমরা বুঝতে পারছি এটার সঙ্গে মেলালে বুঝতে পারছি চার্জ কনজারভেশন থাকছে -1 + 1 0 হয়ে যাচ্ছে। তাহলে N10 থেকে P11 + পাই মাইনাস প্লাস অ্যান্টি নিউট্রন উৎপন্ন হবে। এটা কীভাবে অ্যান্টি নিউট্রন কেন উৎপন্ন হচ্ছে, এর কারণ কি, সেগুলো আমরা যখন বিটা ডেকে পড়বো তখন আমি ওটা আবার ডিটেলস বলবো। আপাতত এখানে এটুকু বলি যথেষ্ট যে নিউট্রন যখন প্রোটনে পরিণত হয় তখন একটা পাই মাইনাস তৈরি হয়। আবার সিমিলারলি প্রোটন যখন একটা নিউট্রনে পরিণত হয় তখন আমরা একটা পাই প্লাস পাবো, প্লাস একটা নিউট্রনও পাবো। এই পাই প্লাসটা কী হবে, পাই প্লাসটা আবার E0 + 1 দেবে। ওকে, তো এইভাবে নিউট্রন প্রোটন এবং প্রোটন নিউট্রনে পরিণত হবে এবং তাহলে সেখানে এই ইন্টারকনভার্সনের মাধ্যমে এদের মধ্যে একটা ফোর্স তৈরি হবে। অ্যাকচুয়ালি আমি এটা এইভাবে ভাবতে পারি ফর এক্সাম্পলের মাধ্যমে, যে সাপোজ দুটো আমার কুকুর রয়েছে। ওকে, দুটো কুকুর ধরা যাক একটা মাংসের পিণ্ড নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। তাহলে এই কুকুরটার মাংসের এই যে মাংসের পিণ্ডটা সেটা একবার, বা এই যে হাড়ের টুকরোটা সেটা একবার এই কুকুরের কাছে যাচ্ছে, আবার একবার এই কুকুরের কাছে যাচ্ছে। এইভাবে কি হচ্ছে, এইটা আদান প্রদানের মাধ্যমে এই দুটো কুকুর এখানে বাইন্ডিং অবস্থায় রয়েছে। সিমিলার কেসটা আছে এখানেও, যে আমাদের এই পাই প্লাস আর পাই মাইনাস গুলো আদান প্রদানের মাধ্যমে নিউট্রন থেকে প্রোটনে যাচ্ছে, প্রোটন থেকে নিউট্রনে যাচ্ছে, এগুলো আদান প্রদানের মাধ্যমে এখানে একটা ফিল্ড সৃষ্টি হয়েছে এবং সেই ফিল্ডের জন্য কি হচ্ছে, এরা কিন্তু অ্যাট্রাক্টেড রয়েছে। এবং এখানে মূলত যে ফিল্ডটা তৈরি হয় সেই ফিল্ডের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে পাই মেসন ক্লাউড অ্যাকচুয়ালি। ওকে, পাই মেসন ক্লাউড এই ফিল্ডের জন্য দায়ী। ওকে, তাহলে এই যে নিউট্রন এবং প্রোটনের যে ইন্টারকনভার্সন, সেই ইন্টারকনভার্সনের মাধ্যমে অ্যাকচুয়ালি কিন্তু নিউক্লিয়ার ফোর্স সৃষ্টি হচ্ছে। ওকে, তো এটা কিন্তু একদম বেসিক থিংস অ্যাবাউট নিউক্লিয়ার ফোর্সেস। ওকে, তো আমরা এই রিয়াকশানগুলো সম্পর্কে যখন বিটা ডেকে পড়বো তখন আরও ডিটেলস আমরা পড়বো। ওকে, থ্যাংক ইউ।